ওয়েলকাম অল। এটা আমাদের কমপ্লেক্স অ্যানালিসিসের সেকেন্ড ভিডিও। আমি এটা ইউনিট 9 দিয়ে শুরু করছি। ইউনিট 9 ইজ অল অ্যাবাউট zeros, singularities and types of singularities of a function f এবং the behavior of f near those singularities. তো আমি সবার প্রথমেই যেটা বলবো সেটা হচ্ছে zeros of an analytic function. আমরা আগেই পড়েছিলাম যে f যদি অ্যানালিটিক হয় একটা পয়েন্ট আলফা, তাহলে তার একটা টেলর সিরিজ এক্সপ্যানশন আছে fz is equals to এইরকম। এটাকে যদি আমি এক্সপ্যান্ড করে লিখি fz is equals to a naught plus a1 z minus alpha plus a2 z minus alpha whole square plus dot 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 এরকম ধরনের দেখতে হয়, যেখানে an গুলো হচ্ছে এরকম দেখতে। এবার fz কে 0 বলা হয়, মানে alpha is said to be a zero of f যদি f of alpha is equals to 0 হয়। এবার z এর জায়গায় আলফা বসালে এই প্রত্যেকটা ভ্যালু 0 হয়ে যায়, শুধু এই ভ্যালুটা পড়ে থাকে। তো এটা যদি 0 হয়ে যায় তার মানে f alpha is 0। তো এবার শুধু যদি a not equals to 0 হয় তাহলে alpha is called a simple zero of f। আর তা না হয়ে যদি ধরে নিলাম a not a1 a2 ডট 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 a m minus 1 অবধি যদি 0 হয়, এখানে দেখবে এখানে একটা ইয়ে আছে, কারেকশন আছে, this should be a m minus 1 equals to 0 and further a m যদি নন জিরো হয় তাহলে আলফাকে বলা হবে যে 0 of f of order m। ঠিক আছে। আর এখানে আরেকটা টার্ম আছে ডাবল জিরো। ডাবল জিরো কখন? যখন a not is equals to a1 is equals to 0 and a2 not equals to 0, যদি এরকম হয় তাহলে alpha is a double zero of f। ঠিক আছে। এর পরের থিওরেমটা বলছে যে it is all about the structure of f near a zero of order m। আলফা যদি 0 অফ অর্ডার m হয় তাহলে f কে এরকম ধরনের দেখতে হবে, যেখানে phi হচ্ছে একটা অ্যানালিটিক ফাংশন such that phi of alpha is not equals to 0. This is if and only if condition actually। তো এখানে বলেছে যে f যেহেতু অ্যানালিটিক at alpha and alpha is 0 of order m, তো by definition আমার a1 a not a1 a2 dot 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 am minus 1 সবকটা 0 হচ্ছে আর am not equals to 0 হচ্ছে। তাহলে আগেরগুলোকে বাদ দিয়ে আমার fz এর টেলর সিরিজ এক্সপ্যানশন অ্যাবাউট আলফা কিরকম দেখতে হবে? এরকম ধরনের দেখতে হবে। এবার যদি z minus alpha whole to the power m কে আমি কমন নিয়ে নিই, তাহলে এই যে ভেতরে যেটা পড়ে থাকলো this is an analytic function, আর সেটাকে আমি ধরে নিচ্ছি, এই ভেতরের ফাংশনটাকে ধরে নিচ্ছি phi। ঠিক আছে। তাহলে phi of alpha কি হচ্ছে? am is not equals to 0 and hence এটা হচ্ছে আমার এই ফাংশনটা এরকম ফর্ম নিচ্ছে। f যদি অ্যানালিটিক থাকে আর আলফা যদি 0 অফ অর্ডার m হয় তাহলে f এরকম ফর্ম নিচ্ছে। কনভার্সলিও ট্রু, f যদি এরকম ফর্ম নেয় তাহলেও আমরা বলতে পারবো যে আলফা ইজ আ 0 অফ অর্ডার m। সেটা কিভাবে দেখাবো? আমি এখানে রাফলি একটু দেখিয়ে নিচ্ছি। আচ্ছা ঠিক আছে, আমি একটু ভালো করেই দেখাই। Theorem: if f is an analytic function and fz is of the form phi z z minus alpha whole to the power m, where phi is analytic at alpha and phi alpha is not equals to 0, যদি এরকম হয় then alpha is a 0 of f of order m। কি করে দেখাবো? আমি সবার আগে লিখছি যে let fz is equals to phi z z minus alpha whole to the power m, যেখানে phi z হচ্ছে analytic at alpha and phi alpha is not equals to 0। যেহেতু phi is analytic at alpha, এটার একটা টেলর সিরিজ এক্সপ্যানশন থাকবে। আমি ধরে নিচ্ছি সেটা হচ্ছে say b not
plus b1 z minus alpha plus b2 z minus alpha whole square plus dot 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 into z minus alpha whole to the power m. This is phi alpha. Sorry, this এই যে ব্র্যাকেটের ভেতরের টার্মটা এটা হচ্ছে phi z. এবার phi is analytic at alpha and phi of alpha is not equals to 0. Phi of alpha কত হচ্ছে তাহলে? b naught is not equals to 0. ঠিক আছে? তাহলে fz কে আমি কিভাবে লিখতে পাচ্ছি? b naught z minus alpha whole to the power m, b1 z minus alpha whole to the power m plus 1 plus dot 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 বাকিটা। তো এটাকে আমি এমনি হয় লিখতে পারবো 0 plus 0 into z minus alpha plus 0 into z minus alpha whole square plus dot 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 0 b naught z minus alpha whole to the power m plus b1 z minus alpha whole to the power m plus 1। তো আমি দেখছি যে ফার্স্ট কোফিশিয়েন্ট সেকেন্ড কোফিশিয়েন্ট ডট 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 m minus 1th কোফিশিয়েন্ট অবধি 0 হচ্ছে এবং তারপর থেকে ইনফ্যাক্ট mth কোফিশিয়েন্ট b naught এটা is not equals to 0। তাহলে by the definition of 0 of order m আমি বলতে পারি যে alpha is a 0 of f of order m। ঠিক আছে, আমাদের নেক্সট থিওরেম যেটা বইতে দেওয়া নেই বাট ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট, আমি ফার্স্টে সেই থিওরেমটা লিখি। সেটা কি বলছে যে the zeros of a function, in fact analytic function, which is not identically equals to 0 are isolated points. Isolated points মানে কি? That is there, sorry, if alpha is a 0 of f, then there exists a neighborhood of alpha which attains no other 0 of f unless f is identically equals to 0। ঠিক আছে, কি বলতে চাইছি যে যদি আলফা একটা 0 হয় তাহলে এরকম একটা নেবারহুড, অ্যাটলিস্ট একটা নেবারহুড পাবো যেখানে f এর আর কোনো নেবারহুড নেই, যদি না f is identically equals to 0 হয়। ঠিক আছে, দিস ইজ এ ভেরি ইম্পর্টেন্ট থিওরেম। এই থিওরেমটা আমাদের পরে আরো অন্যান্য অনেক জায়গায় কাজে লাগবে, তো তাই জন্য এই থিওরেমটা আমি একটু ছোট্ট করে প্রুফ করে দিই। প্রুফটা ইজ ভেরি ইজি, অ্যাজ ইউ উইল সি। সবার ফার্স্টে ধরে নিচ্ছি লেট alpha be a 0 of f of some order m। তাহলে by previous theorem fz কে কিভাবে লেখা যাবে? z minus alpha whole to the power m into phi z, where phi is analytic at alpha and phi alpha is not equals to 0। এবার আমরা কি করছি? we take epsilon is equals to half modulus of phi alpha। এবার যেহেতু phi of alpha is not equals to 0, তার মানে modulus of phi alpha should be greater than 0, তাহলে half of modulus phi alpha greater than 0, তার মানে epsilon is a positive quantity। এবার যেহেতু phi analytic, তাহলে it is continuous। since phi is continuous at alpha, phi is analytic at alpha, তার মানে phi is continuous at alpha, so for এই যে given epsilon as taken, there exists a delta greater than 0 such that continuity definition টা লিখবো just phi z minus phi alpha is less than epsilon for z minus alpha less than delta। ঠিক আছে, now
phi of z is equals to মানে মডিউলাস অফ phi z is equals to কি হচ্ছে আমি phi alpha plus minus করছি minus phi alpha plus phi alpha এবার সেটাকে কিভাবে লিখতে পারবো আমি মডিউলাস অফ phi alpha minus মডিউলাস অফ phi z minus phi alpha ঠিক আছে এটা তো মডিউলাসের প্রপার্টি থেকে আমরা লিখতে পারলাম এরপর phi alpha as it is থাকবে মডুলাস অফ phi alpha as it is থাকছে আর আমরা জানি যে this is less than epsilon তার মানে minus of this should be greater than minus epsilon এবার epsilon হচ্ছে half মডুলাস অফ phi alpha তার মানে এখানে আমি লিখছি minus half মডুলাস অফ phi alpha which gives half phi alpha this is for মডুলাস অফ z minus alpha less than delta ঠিক আছে তাহলে দেন এখান থেকে আমরা কি প্রুফ করতে পারলাম যে phi z is greater than half phi alpha for z minus alpha less than delta তার মানে কি phi modulus of phi z is greater than 0 for z minus alpha less than delta ঠিক আছে এখান থেকে আমরা কি বলতে পারি which implies that phi of z is not equals to 0 in modulus z minus alpha less than delta ঠিক আছে এই জিনিসটা একটু মনে রাখবে আমরা কিভাবে শুরু করেছিলাম phi is not equals to 0 at alpha তো সেখান থেকে আমরা পেলাম যে আমরা একটা নেইবারহুড পাচ্ছি যেখানে নেইবারহুড অফ আলফা পাচ্ছি যেখানে phi of z is not equals to 0 এটা মনে রাখবে এখান থেকে আমি নেক্সট আরেকটা নোটের মতন একটা লিখবো বা এখান থেকে একটা আলাদা ছোট্ট থিওরেম মতন হয় সেটা আমি পরে লিখবো এখন আপাতত এই থিওরেমটা প্রুফ করছি তাহলে আমরা কি পেলাম phi z is not equals to alpha sorry phi z is not equals to 0 in modulus z minus alpha less than delta এবার since fz is equals to phi z into z minus alpha whole to the power m then modulus of fz is equals to modulus of phi z into modulus of z minus alpha whole to the power n হবে তো এবার যেহেতু in z minus alpha less than delta এই নেইবারহুডে phi z is not equals to 0 ঠিক আছে তাহলে fz এর ভ্যালু শুধু আর শুধু এইটার উপর ডিপেন্ড করছে in this neighborhood ঠিক আছে তাহলে কিন্তু z equals to alpha হয়ে গেলে this modulus is equals to 0 তাহলে আমি যদি আলফাটাকে বাদ দিয়ে দিই মানে একটা ডিলিটেড নেইবারহুড নিয়ে নিই তাহলে আমরা বলতে পারবো যে মডুলাস অফ fz is greater than 0 কারণ কি সেই ক্ষেত্রে যদি আমি ডিলিটেড নেইবারহুড নিয়ে নিই তো সেখানে আমার এই মডুলাস অফ phi z ও গ্রেটার দেন 0 হচ্ছে আর মডুলাস অফ z মাইনাস আলফা হোল টু দি পাওয়ার m ও গ্রেটার দেন 0 হচ্ছে তো এই পার্টিকুলার ডিলিটেড নেইবারহুডটা পেলাম যেখানে fz is greater than 0 তাহলে আমরা কি পাচ্ছি একটা এরকম নেইবারহুড খুঁজে পাচ্ছি অফ আলফা যেখানে আলফা ছাড়া আর কোনো জিরো নেই ঠিক আছে there does not exist any that is fz is not equals to 0 in any point other than alpha in the neighborhood z minus alpha less than delta ঠিক আছে তাহলে আমরা দেখাতে পারলাম যে আমরা এক্সপ্লিসিটলি এরকম একটা নেইবারহুড খুঁজে পেলাম যেখানে আলফা ছাড়া আর কোনো জিরো অকার করে না অফ দ্য ফাংশন f ঠিক আছে এরপর আরেকটা আমি নোট হিসেবে বলেছিলাম আমরা এই থিওরেমটা প্রুফ করতে করতে একটা এরকম থিওরেম প্রুফ করে ফেলেছি যেটা আমরা এমনি ভাবে লিখতে পারি যে if f is analytic at alpha and f of alpha is not equals to 0 then there exists a neighborhood of alpha where fz is not equals to 0 আমি এই যে এই থিওরেমটা প্রুফ করলাম সেখানে আমি এখানে তাই করেছিলাম phi of alpha
মানে এখানে এফ এর জায়গায় ফাই এফ এর কাজ করছে, ফাই অফ আলফা নট ইকুয়ালস টু 0, সেখান থেকে আমরা দেখাতে পেরেছিলাম যে phi z is not equals to 0 in modulus of z minus alpha less than delta. ঠিক আছে, এক্স্যাক্টলি প্রুফটা এরকমই হবে, জাস্ট phi should be replaced by f. এখান থেকে শুরু হচ্ছে আমার এই থিওরেমের প্রুফটা, মানে এই যে নোটটা লিখলাম সেখানে সেটার প্রুফটা এখান থেকে শুরু হচ্ছে, phi is analytic at alpha and phi of alpha not equals to 0. তারপর এখান থেকে টোটো পুরো এখান অবধি প্রুফটা হবে। ঠিক আছে, আশা করছি এটা নিজেরা লিখতে পারবে, তো তাই জন্য আমি এই প্রুফটা আর লিখছি না। আমাদের নেক্সট থিওরেম which is very very important, প্রত্যেক কম্পিটিটিভ এক্সামে এই থিওরেমের উপর একটা না একটা কোয়েশ্চেন থাকেই, যেটা বইতে দেওয়া নেই, বাট ইট ইজ ওয়ার্থ অ্যাডিং। সো আমি এই থিওরেমটা অ্যাড করছি। দিস ইজ নোন অ্যাজ দ্য ইন্টিরিয়র ইউনিকনেস থিওরেম। নাম নিশ্চয়ই দেখেছো, যখন অ্যানালিটিক কন্টিনিউয়েশন পড়ে থাকবে তখন এই ইন্টিরিয়র ইউনিকনেস থিওরেমটা মেনশন করা আছে, বাট এর আগে কোথাও বলা নেই। তো এখানে আমি ইন্টিরিয়র ইউনিকনেস থিওরেম স্টেট এবং প্রুভ করব। ইন্টিরিয়র ইউনিকনেস থিওরেম অর আইডেন্টিটি থিওরেম ফর অ্যানালিটিক ফাংশনস। সবার আগে স্টেটমেন্টটা লিখি। স্টেটমেন্ট হচ্ছে let f and g be analytic in a region G such that fz is equals to gz on a set S which is subset G having a limit point z naught in G, then fz is identically equals to gz on capital G. কি বলছে যে f আর g হচ্ছে দুটো অ্যানালিটিক ফাংশন ডিফাইন্ড অন এ রিজিয়ন G। রিজিয়ন G মানে আমরা একদম প্রথমে কমপ্লেক্স অ্যানালিসিস শুরু করার সময় রিজিয়ন বা ডোমেন ডিফাইন করেছিলাম, সেটা কি ওপেন কানেক্টেড সেট। ওপেন কানেক্টেড সেট মানে G যদি একটা রিজিয়ন হয় তাহলে G ক্যান নট বি এক্সপ্রেসড অ্যাজ দ্য ইউনিয়ন অফ টু ওপেন সেটস A and B such that A intersection B is equals to phi। ঠিক আছে, মানে G cannot be expressed as the union of disjoint open sets। এরকম ইয়েকে ওপেন কানেক্টেড সেট, এরকম সেটকে কানেক্টেড সেট বলা হয়, এবং রিজিয়ন সেটাকে রিজিয়ন কখন বলে, when G is an open connected set। ঠিক আছে, তো কি বলেছে, f আর g যদি অ্যানালিটিক হয় ডিফাইন্ড অন এ রিজিয়ন G, আর f আর g ইজ ইকুয়াল, মানে আর ইকুয়াল অন আ সেট, অন এ সাবসেট অফ G যার একটা লিমিট পয়েন্ট আছে z নট G তে, তাহলে f আর g আইডেন্টিক্যালি ইকুয়াল হবে অল থ্রু আউট দ্য রিজিয়ন G। ঠিক আছে, মানে এটাকে একটু ইয়ে ভাবে লিখি, মানে একটু ডায়াগ্রামেটিক্যালি বলি। এবার G যদি একটা রিজিয়ন হয় আর f আর g ইকুয়াল হয় অন আ সেট S, সাবসেট S যার একটা লিমিট পয়েন্ট আছে G তে, ঠিক আছে, তাহলে এটাকে বলা হচ্ছে যে f is identically equals to G। f equals to G ছিল S এ, যদি একটা এরকম লিমিট পয়েন্ট থাকে G তে, তাহলে f is identically equals to G for all z in capital G। ঠিক আছে, এটা আমি প্রুফ কি করে করবো, এটার আমি কিছু অঙ্ক করব, সেটা একটু পরের দিকে। আমি ফার্স্টে প্রুফটা করে নিই। সবার আগেই আমি একটা অ্যানালিটিক ফাংশন ডিফাইন করে নিচ্ছি, phi z is equals to fz minus gz। তাহলে phi is analytic, then
phi is analytic in G and phi z is equals to 0 on S, ঠিক আছে, যেহেতু fz is equals to gz on S। এবার hence আমি বলতে পারি যে S is a subset of the set of zeros of phi। z phi হচ্ছে the set of zeros of phi, তার মানে S is a subset of the set of zeros of phi where z phi is the set of zeros of phi in G, ঠিক আছে। এবার যেহেতু z0 হচ্ছে একটা লিমিট পয়েন্ট অফ G, in fact z0 is a limit point of the set of zeros in আচ্ছা, z0 হচ্ছে একটা লিমিট পয়েন্ট of S in G, তার মানে then আমি এরকম একটা let us choose a sequence Zn of zeros of phi in G such that Zn tends to Z0। এটা কি করে পসিবল হচ্ছে, যেহেতু Z0 হচ্ছে একটা লিমিট পয়েন্ট অফ S আর S হচ্ছে S এর মধ্যে কি আছে zeros of phi, তার মানে আমি এরকম একটা সিকোয়েন্স অফ পয়েন্টস পাবো Zn in S থেকে আমি এরকম একটা সিকোয়েন্স Zn পাবো যেটা কিনা Z0 এ কনভার্জ করছে। এবার Zn গুলো কি, Zn হচ্ছে the set of Zn হচ্ছে zeros of phi, ঠিক আছে, তার মানে আমি যেহেতু Z0 is a limit point of S in G, তাহলে এরকম একটা সিকোয়েন্স আমি অনায়াসেই পেতে পারি যেটা কিনা Z0 এ কনভার্জ করছে। এবার যেহেতু phi is continuous, since phi z n is equals to 0 for all n and phi is continuous at Z0, তাহলে by sequential criterion of continuity আমরা বলতে পারি যে limit zn tends to Z0, phi zn is equals to phi Z0, which implies যেহেতু phi zn প্রত্যেকটার জন্যই 0, তো এখান থেকে আমরা বলতে পারি যে phi Z0 is equals to 0, ঠিক আছে। তার মানে this implies that Z0 is a zero of phi in G। তার মানে কি পেলাম, এরকম একটা লিমিট পয়েন্ট পেলাম, Z0 হচ্ছে লিমিট অফ জিরোস ইন G, তো তার মানে Z0 এর যাই নেবারহুড নিই না কেন সেটার মধ্যে Zn এর ইনফাইনাইট নাম্বার অফ পয়েন্টস আছে, ইনফ্যাক্ট Zn কেন S এর ইনফাইনাইট নাম্বার অফ পয়েন্টস আছে। এবার আমি মানে এই যে ডিসকাশনটা করলাম, ডিসকাশন থেকে পেলাম যে phi Z0 is equals to 0, তার মানে Z0 নিজেও একটা 0 এবং তার প্রত্যেকটা নেবারহুডে ইনফাইনাইট নাম্বার অফ জিরোস আছে। কিন্তু আমরা একদম ফার্স্ট থিওরেম যেটা করেছিলাম সেখানে আমরা দেখেছিলাম যে zeros of a function of a non-zero, মানে a function that is not identically equals to 0 are isolated points। তার মানে এরকম অ্যাটলিস্ট একটা নেবারহুড পাবো যেখানে সেই পার্টিকুলার জিরো ছাড়া আর কোনো জিরো এক্সিস্ট করে না অফ দ্যাট পার্টিকুলার ফাংশন f, যদি না সেটা আইডেন্টিক্যালি জিরো হয়। কিন্তু এখানে আমি দেখছি যে জিরোটা যেটা নিজেও phi z0 is equals to 0 আর এটা is a limit point of zeros of f, তো এখান থেকে আমি এটাই বলতে পারি যে since zeros of a function are isolated points, then this implies that phi z is identically equals to 0 in a neighborhood of Z0, ঠিক আছে। এরপর আমরা কি করছি, আমরা G কে split G into two sets
A and B where A এর মধ্যে কারা কারা আছে? All those alpha belongs to G such that alpha is a limit point of the set of zeros of phi. And B কি জিনিস? B is the complement of A with respect to G. তার মানে B এর সেই সব পয়েন্টস আছে alpha in G such that alpha does not belong to A. এবার then by the definition আমরা বলতে পারছি যে G is equals to A union B and A and B are disjoint. ঠিক আছে? আমরা দেখাবো যে A আর B হচ্ছে ওপেন সেটস। কি করে দেখাবো? এবার A is non-empty কেন? Since আমরা এরকম একটা পয়েন্ট জানি, সরি, z0 belongs to A. আমরা জানি যে z0 is a limit point of zeros of phi. তো তাই জন্য আমি বলতে পারছি যে z0 belongs to A. এবার let alpha be an arbitrary point of A. তার মানে কি? Alpha is a limit point of z phi. আর আমরা এই যে আগে এখানে অবধি যা সব ডিসকাশন করলাম সেখান থেকে আমরা বলতে পারি যে তাহলে phi of z is identically equals to 0 in a neighborhood of alpha. Hence, alpha is an interior point of A. ঠিক আছে? তাহলে আমরা কি পেলাম? একটা আরবিট্রারি পয়েন্ট চুজ করেছি আলফা ফ্রম এ আর সেটাকে দেখাতে পারলাম ইন্টিরিয়র পয়েন্ট। তার মানে এখান থেকে আমরা কি বলতে পারবো? A is an open set. নেক্সট আমরা কি দেখাবো? B ও একটা ওপেন সেট। কি করে দেখাবো? We now show that B is also open. কি করে দেখাবো? Let সবার আগে একটা পয়েন্ট চুজ করব B থেকে, সে বিটা। Then beta is not a limit point of z phi. ঠিক আছে? এবার এটা আমরা বলতে পারছি by the definition of B. ঠিক আছে? এবার যেহেতু phi is continuous at beta, there exists a delta greater than 0 such that phi z not equals to 0 in z minus beta less than delta. ঠিক আছে? এটা আমরা কি করে বলতে পারলাম? আমরা একদম প্রথমে আমরা দেখেছি যে z0 যদি লিমিট পয়েন্ট হয় তাহলে phi of z0 is equals to 0, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে beta is not a limit point of zeros of phi. তো সেখান থেকে আমরা বলতে পারছি যে phi beta is not equals to 0, এবং আমরা এর ঠিক আগে আমরা একটা নোট দেখেছিলাম যে phi যদি not equals to 0 হয় তাহলে এরকম একটা নেবারহুড আমরা খুঁজে পাবো যেখানে phi z is not equals to 0 for any z in that neighborhood. তাহলে সেখান থেকে আমরা বলতে পারছি যে and of course this neighborhood belongs to G. Thus সেখান থেকে আমরা কি বলতে পারছি? Beta is an interior point of B. তাহলে একটা আরবিট্রারি পয়েন্ট নিয়েছিলাম, সেখান থেকে দেখাতে পারলাম যে it is an interior point, thus B is also open. তাহলে কি পেলাম? G কে স্প্লিট করেছিলাম দুটো ভাগে, A আর B, where A আর B are disjoint. তো A ও দেখলাম ওপেন সেট, B ও দেখলাম ওপেন সেট, কিন্তু আমরা প্রথমেই দেখেছিলাম যে G is connected. যেহেতু G is a region, G is an open connected set. তো thus it can't be written as union of
two non-empty open disjoint sets সেখান থেকে আমরা কি বলতে পারি যে either A is empty, either A is phi or B is phi কিন্তু আমরা জানি যে A is not equals to phi but A is not equals to phi কারণ কি আমরা জানি যে Z not belongs to phi, Z not belongs to A তার মানে কি এখান থেকে আমরা বলতে পারি যে thus B is equals to phi ঠিক আছে তাহলে কি পেলাম thus A is equals to G so every point of G is a limit point of Z phi আর লিমিট পয়েন্ট হওয়া মানে আমরা একদম প্রথমেই দেখেছি and hence আচ্ছা এটা একটু লিখে নিই hence Z phi is equals to G that is লিমিট পয়েন্ট হওয়া মানে আমরা কি দেখতে পেয়েছিলাম একদম প্রথমে phi Z is equals to 0 for all Z in G আর সেখান থেকে আমরা বলতে পারি fz is equals to gz for all Z in G ঠিক আছে এখানে আমার ইন্টিরিয়র ইউনিকনেস থিওরেম শেষ হলো প্রুফ শেষ হলো এখান থেকে আমি একটা করোলারি বলতে পারি যে বা নোট হিসেবে লিখি it follows that if f and g coincide on an arc for some continuous curve contained in G, then F and G coincide on whole of G. ঠিক আছে এটা কি বলতে চাইছে যে say this is G এটা যদি G হয় G এর মধ্যে কোনো কন্টিনিউয়াস কার্ভের মধ্যে F is equals to G এবার যেহেতু এটা হচ্ছে একটা কন্টিনিউয়াস কার্ভ এটা প্রত্যেকটা পয়েন্টই ইনফ্যাক্ট লিমিট পয়েন্ট ইন G ঠিক আছে তাহলে বা ইন্টিরিয়র ইউনিকনেস থিওরেম আমরা বলতে পারি যে F is equals to G on all of G এখান থেকে আমি একটা সামান্য একটা এক্সাম্পল দেখাই যাতে জিনিসটা বুঝতে আরেকটু সুবিধা হয় আমরা জানি যে we know that for all x belongs to R প্রত্যেকটা রিয়েল লাইনের প্রত্যেকটা পয়েন্টে আমরা জানি যে cos square x plus sin square x equals to 1 ঠিক আছে এবার যদি আমরা g কে equals to let g equals to c এই ক্ষেত্রে then fz কে যদি আমরা cos square z plus sin square z ভাবি and gz is equals to 1 তার মানে কি fz is equals to gz on a continuous curve on the domain on the region G on the real line হচ্ছে continuous curve in the region G তো by identity theorem বা interior uniqueness theorem আমরা বলতে পারি যে fz is identical equals to gz on C ঠিক আছে তার মানে আমরা এখান থেকে কি বলতে পারছি for all complex number z sin square z plus cos square z is equals to 1 ঠিক আছে আরেকটা ছোট্ট এক্সাম্পল বলে শেষ করছি ইনফ্যাক্ট এটা প্রচুর কনসিকুয়েন্সেস আছে নেটে এখান থেকে প্রত্যেকবারই প্রচুর কোয়েশ্চেন্স জিজ্ঞেস করে একটা এমনি একটা ছোট একটা এক্সাম্পল দিই let f and g be two analytic functions on the domain mod z less than 1 মানে ইউনিট সার্কেলের উপরে f আর g হচ্ছে অ্যানালিটিক and fz is equals to gz on the set of the reciprocal of natural numbers তার মানে কি এটা এমনি ভাবেও লেখে f of 1 by n is equals to g of 1 by n for all n belongs to the set of natural numbers ঠিক আছে তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি যে f
z is equals to gz on the set s এর মধ্যে কারা কারা আছে, the reciprocal of natural numbers which has a limit point 0 in the unit circle. Thus, by interior uniqueness theorem আমরা বলতে পারি যে f is identically equals to g on mod z less than 1. আরেকটা similarly আরেকটা theorem আরেকটা exercise হিসেবে দিয়ে রাখি, let f and g be two analytic functions defined on a region mod z less than 2 and f of n plus 1 is equals to g of n plus 1. Show that f is identically equals to g on mod z less than 2. ঠিক আছে, এখানেই থাক আমার এই ভিডিওটা। আশা করছি কোনো অসুবিধা হয়নি, বোঝাতে ঠিকঠাক পেরেছি। এই এক্সারসাইজটা, এই 3 নম্বর এক্সারসাইজটা আর এই নোটটা যেটা আমি একদম প্রথমে আগের দিকে বলে রেখেছিলাম, এই যে নোটটা, এটা নিজের মতন করবে। ঠিক আছে, থ্যাংক ইউ।